মাঝে ক্ষমতা থাকতে পারে, আমেরিকা সরকার কিন্তু তিলে তিলে আমাদের দেশটা শেষ করে দিব। আমরা কি এই খুনি হাসিনার জন্য আমাদের দেশটা শেষ করতে চাই নাকি? আপনি সুষ্ঠু নির্বাচন দিবেন, দেওয়ার পর যদি আপনি আবার ক্ষমতা যান আমাদের আপত্তি আর না হয়, জনগণ আপনার কাপড়টাও রাখবে না। শেয়ার কোথা থেকে পাইবেন? আপনার কাপড় ধরে টাইনে নামাইবো জনগণ, মাত্র আর কিছু মানে অল্প। আসসালামু আলাইকুম। এই মাত্র তাজা খবর। কে এই যুবক, যে যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে হুমকি দিল এবং হুমকি দিয়ে বলল যে 48 ঘন্টার ভিতরে সরকারকে পদত্যাগ করতে হবে, এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন যে তিনি যদি সাহস থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দেন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে যদি আপনি আবার ক্ষমতায় আসেন আমাদের কোনো সমস্যা নেই, এবং যদি আপনি নিরপেক্ষ নির্বাচন না দেন তাহলে আপনি ক্ষমতা থেকে নেমে যান, আর না হলে আপনার চেয়ার বাঁচানো তো দূরের কথা, আপনার কাপড়ও আপনি ঠিক রাখতে পারবেন, আপনার কাপড় খুলে দেবে দেশের জনগণ। এবং যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে ক্ষতির মুখে বা বিপদের মুখে ফেলতেছে, এই বিষয়ে এই ভাইরাল যুবক বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো কে এই যুবক আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং তিনি এত সাহস কোথায় পেলেন, কোন সাহসের মাধ্যমে তিনি এই কথাগুলো বলতেছেন, এবং কি আস্থার মাধ্যমে তিনি এই কথাগুলো এক এক করে বলতেছেন। তো এই ভিডিওটি দেখাবো, পাশাপাশি আপনাদের দেখাবো বাংলাদেশের একজন সাংবাদিক, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের সরকার, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, এবং বিদেশের যে রাজনীতি বাংলাদেশকে কেন্দ্র করে বা বাংলাদেশকে নিয়ে, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ভিডিও আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বিষয়টি কি। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দেখে আসি। 24 ঘন্টার মাঝে ক্ষমতা থাকতে পারে, আমেরিকা সরকার কিন্তু তিলে তিলে আমাদের দেশটা শেষ করে দিব। আমরা কি এই খুনি হাসিনার জন্য আমাদের দেশটা শেষ করতে চাই নাকি? আপনি সুষ্ঠু নির্বাচন দিবেন, দেওয়ার পর যদি আপনি আবার ক্ষমতা যান আমাদের আপত্তি আর না হয়, জনগণ আপনার কাপড়টাও রাখবে না। শেয়ার কোথা থেকে পাইবেন? আপনার কাপড় ধরে টাইনে নামাইবো জনগণ, মাত্র আর কিছু মানে অল্প দিনের অপেক্ষা। মানুষ এখন ধৈর্য হারাইলেছে, ধৈর্য আর নাই ভাই। সঠিকভাবে একটা কথা বলা যায় না রে ভাই। এই দোকান ফাটে একটা কথা বলে, এই কথা বলবি না, এই সাধারণ জনগণ বলে বাতিটা থাক, বাদ দাও। কেন আমরা এত ভয় পাবো কেন? পুলিশ আমাদের টাকায় পুলিশ এত কিছু করতেছে, সরকার আমাদের টাকায় বিলাসিতা করে, এই কাউয়াকাদের আমাদের টাকায় চিকিৎসা করে। এই কাউয়াকাদের এই খুনি হাসিনা ওরা যে এরকম করতেছে, ওরা আমাদের টাকা খাইয়া। তাহলে বিচার আজ না হয় কাল হবেই হবে, সত্যের জয় হবে। ফেরাউনেরও কিন্তু এত ক্ষমতা দেখায় কি হয়েছে? পতন হয়েছে না? আর এত একটা হাসিনা একটা সাধারণ অর্থ হবেই ভাই। মাত্র 15 বছর বলছেন, দেখেন না সামনে, দেখেন কি হয়। দেখেন চুরি কইরা, দোষ কইরা, মিথ্যাবাদী, চুরি ডাকাতি করে বেশিক্ষণ আপনি সম্মান নিয়ে বাইচা থাকতে পারবেন না। আমাদের দেশের জনগণ আমরা ভীতু। আমরা যদি ভীতু না হইতাম সবাই রাজপথে নামি, দল বল নির্বিশেষে রাজপথে নামি। একদিনে উনি নামতে বাধ্য হবে, একদিনে। কিন্তু আমরা জনগণ কি করি জানেন? আমার কি, আমার কি। আরে বেটা তোর কি? তুই ফুলকপি পাতাকপি এখনো খাস 80 টাকা কেজি। যে কপি তুই তেলের ভয়ে খাস নাই, 10 টাকা দিয়ে মাগনা নিল, তুই 20 টাকা দা খাস। তোর কি মানি? নিজের দেশের মায়া কইরা, নিজের দেশের মায়া কইরা রাজপথে আসতো, নিজের দেশের মায়া কইরা কোনো দলবল নির্বিশেষে দেশের ভালোবাসায় রাজপথে আসতে হবে। আইসা দেশের জন্য লড়াই করতে হবে রাজপথে। ঠিক আছে ভাই, আপনারা এই কথাগুলা প্রচার করবেন কিনা আমি জানি না। ঠিক আছে, যদি সমস্যা হয় আমার হবে, আমার ভাই পিছুটার নাই। আমি হয়তো কি হইব, হয়তো একটা গুল্লি নাইলে মরে যাবো, এরপরে আর কি হয় মিয়া, কালকে অত মরতে পারি, এখনো তো আমার মৃত্যু হইতে পারে। তাইলে এরকম এই দজ্জাল মহিলার উপরে দুইটা কথা থুতু দিয়া যদি মারা যায় কি এমন হবে? হাজার হাজার মানুষ ভালোবাসবে, এই কুত্তা বিলাইরা ভালো না বাসো। এই মহিলা আজ না মানে 24 ঘন্টার মাঝে ক্ষমতা থাকতে পারে যদি আমরা জনগণ এক হই। আমরা জনগণ ভালো না ভাই। আমি বলি যে সাধারণ জনগণ যারা দল বল নির্বিশেষে, আপনারা এই পদের আশায়, উমুক নেতা হওয়ার আশায়, কোনো কিছুর আশায় বাড়িতে বসে থাকবেন না, রাগ অভিমান করবেন না। আপনারা রাজপথে আইসা দেশের জন্য, দেশের মায়া কইরা, এই দেশটা আমাদের। আমেরিকা সরকার কিন্তু তিলে তিলে আমাদের দেশটা শেষ করে দিব। আমরা কি এই খুনি হাসিনার জন্য আমাদের দেশটা শেষ করতে চাই নাকি? আমাদের অর্থনীতিকে এত দুর্বল করছে, এই মহিলা আমাদের দেশটা শেষ করে দিব। হয়তো মারবো, আমাদের নিয়ে মারবে। আমাদের কেন মারবে? ওরা হয়তো আমাদের মারার অধিকার নাই, আমাদের মারার অধিকার নেই। তো ভাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের ভালোবাসা থাকলে সঠিক সত্য কথাগুলো প্রচার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জুন জুলাই মাসগুলোতে কি ধরনের ঘটনা ঘটতে পারে, এবং আমি কথাও বলেছিলাম যে মে মাসের দিকে বাংলাদেশে তো বটেই, এমনকি দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত, পাকিস্তানে অনেক আলোচিত ডোনাল্ড লু, যিনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়, তিনি বাংলাদেশে আসতে পারেন।
অবশেষে এটা মোটামুটি এখন নিশ্চিত যে মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন, এই মাসে আসছেন, সম্ভবত আগামী 14ই মে তিনি ঢাকায় আসবেন। ডোনাল্ড লু বহু কারণে আলোচিত। ডোনাল্ড লু আলোচিত পাকিস্তানের যে ক্ষমতার পালাবদল, পাকিস্তানে ইমরান খান যখন প্রধানমন্ত্রিত্ব হারালেন, তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছর অনেক কথাবার্তা বলেছে, সেই সময়টা তো মিস্টার ডোনাল্ড অনেক আলোচিত। তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে, এবং আপনাদের অনেকেরই মনে থাকবার কথা 2023 সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তাদের ভিসা নীতি ঘোষণা করে, যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় মাত্রায় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন ভিসা নীতিটা কি। এবং তারপরের ইতিহাস আপনাদের সবারই কম বেশি জানা। সেই সময় থেকেই মিস্টার ডোনাল্ড লুকে অনেকেই ফলো করছেন, তিনি কি বলছেন, তিনি কি কোথায় যাচ্ছেন, কি করছেন। এবং অতি সম্প্রতি অনেকে একটু হতাশ হয়েছেন যখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তার 2 বছর পূর্তি উপলক্ষে যখন তিনি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব সমর্থন করে। এটা অনেকের জন্য হতাশার, কিন্তু তার অনেক কারণ আছে। সেই কারণ হয়তো আমি আজকে সময় পেলে আলোচনা করবো, না হয় ভবিষ্যতে কখনো না কখনো আলোচনা করবার চেষ্টা করব। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু ঢাকায় আসবেন, এরকম একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে। এবং এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে, এবং কিছু মত বিনিময় সভায় তিনি অংশ নেবেন। আমি আগেই বললাম যে 14ই মে 2 দিনের সফরে তিনি ঢাকায় আসবেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের দিক থেকে যে ধারণা আমরা পেয়েছি, তাতে পররাষ্ট্র সচিব মিস্টার মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এবং আপনাদের প্রায় সকলেরই স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ড লু এর আগে যতবার ঢাকায় এসেছেন তিনি মিস্টার সালমান রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার বাসায় গেছেন, কখনো প্রাতরাশে অংশ নিয়েছেন, কখনো নৈশভোজে অংশ নিয়েছেন, কিংবা মিস্টার রহমান যখন যুক্তরাষ্ট্রে গেছেন তখনও তার সঙ্গে তার দেখা হয়েছে। সো 2 দিনের ঢাকা সফরের সময় মিস্টার ডোনাল্ড লুর সবসময় যেটা হয় যে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মত বিনিময় করতে পারেন, এবং সেটা সবসময় তারা করে, এবং এবারও তার করবার একটা সম্ভাবনা রয়েছে। গত 7ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের NSCর দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল এলিন লুবেখার এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল। 3 সদস্যের একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন। এলিন লুবেখার আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী। ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিরিখে ভূ রাজনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল। ওই সফরে লুবেখারের প্রতিনিধি দলের সদস্য ছিলেন আফরিন আক্তার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্র মন্ত্রী, দক্ষিণ এবং সাউথার্ন সেন্ট্রাল এশিয়া বিষয়ক। এবং তার সঙ্গে আমার সেই সময় কথা বলবার সুযোগ হয়েছিল যখন এই প্রতিনিধি দল ঢাকা এসেছিলেন। আমরা নির্বাচনোত্তর পরিস্থিতি বিশ্লেষণ এবং পর্যালোচনা করবার একটা সুযোগ হয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আমাদের আলোচনা করবার একটা সুযোগ হয়েছিল। সো যে কথা বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের অধীন NSC বা জাতীয় নিরাপত্তা পরিষদ মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার পটভূমিকে বিশেষ ভূমি বিবেচনায় নিয়ে কাজ করে থাকে তারা। এবং আর ফেব্রুয়ারিতে একথা আমাদের স্মরণ থাকবার কথা যে NSCর পরিচালকের ঢাকা সফরের সময় মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কতটা হুমকি তৈরি করে তা নিয়ে আলোচনা হয়েছিল। ফলে ওই সফরের সময় 2 দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। নির্বাচন নিয়ে ভিন্ন মত থাকলেও নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর আলোচনা জোর দেওয়া হয়েছিল সেই সময়টাতে। জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতপার্থক্যটা, বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাসীনদের মতপার্থক্যটা কারো অজানা নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে
বিবেচনায় রেখে গত বছরের মে মাসে আমি যেটি শুরুতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, এবং এরপরে একটা সময় গিয়ে তারা এই ভিসা নীতি যে কার্যকর করছে সেটাও ঘোষণা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের যে ভিসা নীতি তিনি ঘোষণা করেছিলেন মে মাসে, পরে কয়েক মাস পরে তারা ঘোষণা দিয়ে বলেছিল যে এই ভিসা নীতি তারা কার্যকর করা শুরু করেছে। এরপর থেকেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র, কখনো থামেনি তারা। এমনকি 7ই জানুয়ারি নির্বাচনের পরও ভোট নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে। হতাশা না শুধু, যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করাটা হতাশাজনক, এ কথা তারা বলেছে। তারা বিবৃতিতে কথা বলেছে তারপর তারা বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ চালিয়ে নিয়ে যেতে চায়। এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা, টেনশন শুধু এই ভিসা নীতি নির্বাচন কেন্দ্রিক নয়, তার আগে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, তার 7 কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছে। আপনাদের স্মরণ থাকবার কথা, কয়েক মাস আগে আমাদের নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট যে শ্রম স্মারক ঘোষণা করেন মিস্টার বাইডেন, সেটার যে লঞ্চিং প্রোগ্রাম, সেই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, তার বক্তৃতায় বাংলাদেশের শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের কথা ঘোষণা করেছিলেন এবং এই কথা বলেছিলেন যে তার পাশে যুক্তরাষ্ট্র দূতাবাস সবসময় আছে। এবং তিনি একথাও বলেছিলেন যে শ্রম অধিকার রক্ষার জন্য তাদের কিসে অনেক টুলস আছে এবং সেই টুলস তারা ব্যবহার করতে পারে। একমাত্র দেশ বাংলাদেশ, যার কথা মিস্টার ব্লিনকেন উল্লেখ করেছিলেন। সো যে কথা আমি বলছিলাম যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে আমাদের 7ই জানুয়ারি নির্বাচনের পরে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন, যদিও সেখানে অভিনন্দন জানাননি তিনি সরকারের সঙ্গে কাজ করবার কথা বলেননি, কিন্তু ওই চিঠির শুরুতে বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী যে অধ্যায় শুরুর কথা তিনি বলেছিলেন যে পরবর্তী অধ্যায় শুরুর পর্ব এটি, এবং এই শব্দগুলো ব্যবহার করেছেন যা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে। এবং তার যে নির্বাচন কেন্দ্রিক ভাবনা, সেটা কিন্তু বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়া, বাংলাদেশের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবার জন্য যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলেছে, এটা আমি বহুবার উল্লেখ করেছি। আর অংশীদারিত্বের ক্ষেত্রে যে কথা মিস্টার বাইডেন তার চিঠিতে লিখেছিলেন, অগ্রাধিকার হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের বিষয়, অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করেছিলেন। তাই ডোনাল্ড লু ঢাকায় এলে এই বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অন্য কোন বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিবে সেটার একটা ধারণা পাওয়া যাবে বলেই অনেকে মনে করছেন। সো মিস্টার ডোনাল্ড লু ঢাকা আসছেন, অনেকের নানা রকমের কৌতূহল আছে। তবে সুশাসন, মানবাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির যে অগ্রাধিকার এবং তাদের ফরেন পলিসির যে ফোকাস, সেটা কি হারিয়ে যাবে, এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি মনে করি সেটা হারাবে না। এই বিষয়গুলো আলোচনা থেকে হারানোর সুযোগ যুক্তরাষ্ট্রের নেই, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তো একেবারেই নেই। সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, গণতান্ত্রিক মূল্যবোধ, নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেকে মনে করছেন যে নির্বাচন তো হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো তো সামনে রাখবে না। কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে দেশটি বৈশ্বিক মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে থাকে। অনেকেই মনে করেন এবং মনে করবার যথেষ্ট যৌক্তিক কারণও আছে যে দিল্লিতে 2+2 ডায়লগের পরে, যেটা যুক্তরাষ্ট্র এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে হয়েছিল, তারপর থেকে যুক্তরাষ্ট্র একটু চুপসে যায়। কিন্তু আমি মনে করি চুপসে যায়নি, তারা হয়তো যেহেতু ভারত এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় পার্টনার, তাকে তারা খানিকটা স্পেস দিতে চেয়েছে। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুব একটা ভালো আছে, টেনশন নেই একথা বলা যাবে না। কারণ যুক্তরাষ্ট্র যাদেরকে কন্টেইন করতে চায়, যুক্তরাষ্ট্র যাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করে, তাদের সঙ্গে ভারতের মিত্রতা কিন্তু যুক্তরাষ্ট্রের নজর আড়ে। এবং সাম্প্রতিককালে একজন শিখ নেতাকে হত্যা প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র ভারতের উপরে অসন্তুষ্ট। ভারতের গণতন্ত্রের মান, নির্বাচনের মান, মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ রয়েছে। কিন্তু তারপরও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারতকে তার দরকার। কিন্তু যুক্তরাষ্ট্র এটা না বুঝবার কোনো কারণ নেই। আমি বহুবার বলেছি যে যুক্তরাষ্ট্র তার স্থায়ী মিত্র হিসেবে ভারতকে মনে করবার কোনো কারণ নেই। ভারত কখনোই তার ভালো মিত্র ছিল না এবং ভবিষ্যতেও যে ভারত থাকবে না সেটা ভারতের নানা কর্মকাণ্ডে মোটামুটি ভাবে স্পষ্ট। কাজে এটা যুক্তরাষ্ট্রের না বুঝবার কোনো কারণ নেই। এবং সে কারণে আমি অন্তত ব্যক্তিগতভাবে অনেকবার মনে করি, আমি লিখেছি, বলেছি যে যুক্তরাষ্ট্র সে কারণেই বাংলাদেশকে কাছে পেতে চায়।
এবং যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য ইস্যুতে একটু চুপচাপ, বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি যা অতীতে বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত নয়, সেটা তার সরকারের মতামত। আমি বহুবার বলেছি, এখানে কেউ কেউ ব্যক্তিগতভাবে তাকে দোষারোপ করবার চেষ্টা করেন, সেই সুযোগ নেই। উনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ডিপ্লোম্যাট। তিনি যে এখন চুপচাপ আছেন, এই চুপচাপ থাকাটা বা যুক্তরাষ্ট্রের চুপচাপ থাকাটা বড়জোর ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। কিন্তু নির্বাচনের পরে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র তার জায়গাগুলোতে আবার ফেরত যাবে, অবস্থানে আবার প্রকাশ্যে ফেরত যাবে। কারণ এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো এই যে সাহসী যুবক, তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে সারা দেশে ভাইরাল হয়েছেন এবং তার বক্তব্য নিয়ে তোলপাড় উঠেছে, এবং তিনি সরকারকে আলটিমেটামের মতোই দিয়েছেন 24 ঘন্টার মতো। এবং তিনি কোথা থেকে এই পেয়েছেন, মানে আস্থা পেয়েছেন, যে আস্থার মাধ্যমে তিনি এই কথাগুলো বলেছেন, এবং তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? এবং বাংলাদেশের একজন সাংবাদিক আলোচক, তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশ সরকার, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, সেই বিষয়গুলো আপনারা শুনেছেন। শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।